অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের দেওয়ালিয়া সফটওয়্যার বুঝে দিই। দেওয়ালিয়া সবার কাছে হার্ট, এটা কিন্তু বুঝতে গেলে একদম ইজি। এটা সবাই হার্ট হিসেবে গণ্য করে, কিন্তু এটা যদি বুঝতে পারে তাহলে পরীক্ষাতে টাচ করলেই নাম্বার পাওয়া যায়। এটা কিন্তু মানে দেখতে বুঝতে এটা কিন্তু হার্ট, কিন্তু একবার যদি মাথায় ঢুকে যায় এটার মানে ইজিলি অঙ্কটা করা যায়। তাহলে এটা বুঝে দিই। এখানে দেওয়ালিয়ার মধ্যে দুইটা নিয়ম বার করতে বললে, একটা হচ্ছে স্টেটমেন্ট অ্যাফেয়ার্স, একটা হচ্ছে ডিফারেন্সি অ্যাকাউন্ট। এখন আমরা স্টেটমেন্ট অ্যাফেয়ার্স বার করতে হলে আবার এখানে আবার 4টা ধাপ আছে, এখানে 4টা আছে, এটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে এই ফুললি সিকিউর ক্রেডিটর্স, একটা হচ্ছে যে পার্টলি সিকিউর ক্রেডিটর্স। এটা একটু সহজে বার করা যায়। এটা কাকে বলে বা কি, এটা প্রসঙ্গ পরে বলতেছি। 3 নাম্বার হচ্ছে যে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, CEDITORS ক্রেডিটর্স। ঠিক আছে, এই দুইটা বিষয় নিয়ে কথা বলার আগে এই বিষয় নিয়ে কথা বলে দিই। এই প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স কোনগুলো আসবে, যেই সেক্টরগুলা বা যে জিনিসগুলা অবশ্যই পরিশোধ করতে হবে। যেমন ধরো একটা কোম্পানির স্যালারি অবশ্যই পরিশোধ করা লাগে না। কারেন্ট বিল অবশ্যই পরিশোধ করতে হবে। ট্যাক্স অথবা গভর্নমেন্ট জাতীয় যত কিছু আছে ওগুলো যেগুলো পরিশোধ করতে হবে ওগুলো আসবে এই জায়গায়। ঠিক আছে, তাহলে গভর্নমেন্ট জাতীয় সবগুলো আসবে যে এখানে, এটাতে বুঝলাম। তারপর হচ্ছে যে 4 নাম্বার, 4টা ভাগ না, আনসিকিউরড ক্রেডিটর্স। ঠিক আছে, আনসিকিউরড যে একটা লোন নেওয়ার ক্ষেত্রে কোনো সিকিউরিটি দেওয়া লাগে না। মনে করো তুমি যদি ছেলে হও, যদি ওয়াইফ থেকে 5,000 টাকা নাও, এটা কোনো জামানত দেওয়া লাগে, মানে কিছু তো বাধা দেওয়া লাগে না, তাহলে হচ্ছে যে আনসিকিউরড। আর যদি মেয়ে হয়, হাজব্যান্ডের কাছ থেকে 5,000 টাকা নিলাম, আমার আগামী মাসে আমার এই মাসে আজকে 5,000 টাকা দরকার, আমি এটা আগামী মাসে ফেরত দিব, তাহলে এখানে কোনো জামানত দেওয়া লাগলো না। এটার নাম হচ্ছে আনসিকিউরড। এরকম আছে যে বিলস পেয়েবল, মানে থেকে একটা দোকানদার থেকে ধারে মাল ক্রয় করলাম, এটাতে তো আমানত কিছু দেওয়া লাগলো না। তারপর আছে যে অ্যাকাউন্ট পেয়েবল, গুড পারচেজ, এইসব জাতীয় যে জিনিসগুলোর ক্ষেত্রে কোনো সিকিউর, মানে কোনো কিছু বাঁধা দেওয়া লাগে না, আমরা বাংলা ভাষায় বলি কোনো কিছু বাঁধা দেওয়া লাগে না, ওগুলো হচ্ছে আনসিকিউরড। তাহলে এটা জানলাম যে কি, যেগুলো অবশ্যই পরিশোধ করতে হবে ওগুলো হচ্ছে যে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। আর যেগুলো আনসিকিউরড ক্রেডিটর কোনগুলো, যেগুলোতে মানে কোনো ধরনের কিছু বাঁধা রাখা লাগে না। এবার এই দুইটা জানে যায়, লাস্টের দুটো জানছি যে এই দুইটা যেন সহজে জানে যায়। ফুললি সিকিউরড ক্রেডিটর্স, মানে কি, সাপোজ আমি গ্রামীণ ব্যাংক থেকে 5,000 টাকা লোন নেব, তাহলে 5,000 টাকা লোন নেওয়ার সময় ওরা যদি করি বলে আমার 5,000 টাকা লোন দেন, তাহলে ওরা কি আমার কিছু দেখে দিবে না, বলবে যে আপনি আপনার মানে কিছু বাঁধা দেন। বাঁধাটা দিব কি, বা আমি একটা স্বর্ণের দোকানে যাই, বললাম যে আমার এখানে 1 ভরি স্বর্ণ আছে, এখানে আমার দেন, এই 1 লাখ টাকা দেন। কিন্তু 1 ভরির দাম যদি 50,000 হয়, উনি আমার কখনো 1 লাখ টাকা দিবে না। আর যদি 1 ভরির দাম 1 লাখ টাকা হয়, উনি দিবে যে কি, আমাকে 50,000 টাকা দিল বা 40,000 টাকা দিল। বা আমি 5,000 টাকা লোন ছিলাম, আমি আমার জায়গার কাগজগুলো বন্ধক দিলাম, জায়গার দামই হচ্ছে আমার 1 লাখ টাকা, আমি 5,000 টাকা পাচ্ছি। তার মানে ফুললি সিকিউরড ক্রেডিটর্স কোনটা, যেই ক্রেডিটর্সের ক্ষেত্রে যা লোন নিব, 5,000 টাকা লোন নিলে যদি 1 লাখ টাকা বা 10,000 টাকা জামানত দিতে হয়, মানে বন্ধক দিতে হয়, ওটা হচ্ছে যে ফুললি সিকিউরিটি ক্রেডিটর্স। বলি ফাটলি ক্রেডিটর্স কোনটা,
এটা হচ্ছে ফুল যেটা মানে যা টাকা লোন নিব তার থেকে বেশি নিলে ফুললি। প্রিফারেন্সিয়াল হচ্ছে যেগুলো অবশ্যই পরিশোধ করতে হয়। আনসিকিউর হচ্ছে যেগুলো নিলে কোনো টাকা জামানত রাখা লাগে না। তাহলে ফাটলি কোনটা? ফাটলি হচ্ছে যে একটা 10,000 টাকা লোন নিব, 10,000 টাকা যদি জামানত রাখি, বা 10,000 টাকা লোন নিব যদি 5,000 টাকা জামানত রাখি। এটা উদাহরণস্বরূপ বুঝে দিই। মনে কর একটা বন্ধুর কাছে নিলাম এই, তাহলে স্টেটমেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করলাম। স্টেটমেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা ফাট হলে অঙ্ক করে দিই, একটা ফাট অঙ্ক করে দিয়ে অঙ্কগুলো একটু বুঝে দিই। তারপর ডিফিসিয়েন্সি নিয়ে যখন কথা বলবো তখন ডিফিসিয়েন্সির একটা ফাটের অঙ্ক করে দিই, তাহলে একদম ইজিলি বুঝে যাবে। এইভাবে যদি আমি ফুললি, ফাটলি, প্রিফারেন্সিয়াল, আনসিকিউরড বলি, এগুলো কখনো বুঝে যাবে না। বুঝে না যাওয়ার কারণ হচ্ছে যে এগুলো মানে কীভাবে কী কাজ করবো এটা না জানলে আমাদের কখনো মাথায় ঢুকবে না। যেভাবে আসবো অঙ্ক আসবে ডাইরেক্ট এভাবে। এটা একটা প্রশ্ন, ঠিক আছে? প্রশ্নটা আমার বুঝতে হলে মিস্টার দুলালের যে একটা হেডলাইন দিয়ে সেটা পড়লাম। পড়ার পরে প্রতিটা ট্রফিক কী কী, মানে আমি যখন একটা পরীক্ষার খাতায় প্রশ্ন নিব, প্রশ্নের সাথে সাথে এটা করে দিতে হবে। ক্রেডিটর্স ফর গুডস, ক্রেডিটর্স ফর গুডস কি বলছি? যেটাতে কোনো সিকিউরিটি দেওয়া লাগে না। তাহলে এটা কি ছিল? আনসিকিউর। তাহলে আমি যদি একটা দোকানদার থেকে একটা গুডস নিছি, আমি টাকাটা কালকে বা পরশু পরিশোধ করে দেবো, তাহলে এটা কি? আনসিকিউর, ঠিক আছে? স্যালারিজ ডিউ, স্যালারিজ ডিউটা কি? আমি স্যালারিটা অবশ্যই পরিশোধ করতে হবে। অবশ্যই পরিশোধ করতে হলে কি? ফাটলি ফাটলি ক্রেডিটর্স, ফাটলি ক্রেডিটর্স, ঠিক আছে? স্যালারি বলছিলাম। তারপর ব্যাংক লোন সিকিউরড বাই লিওন ইন ইনভেন্টরি ইয়র্থ 50,000। তাহলে এই দেখা যায় 27,500 টাকা আমি লোন নেওয়ার জন্য 50,000 টাকা জামানত রাখছি, ঠিক আছে? তাহলে এটা কি? এটা ফুললি। তাহলে ফার্নিচার এটা একটা সম্পদ, ইনভেন্টরি এখানে কথা বলছে একটা সিকিউরড বাই লাইন ইনভেন্টরি 50,000। আবার এখানে এক্সপেক্টেড রিলাইজ 60% বুক ভ্যালু, মানে এখান থেকে বুক ভ্যালুর 60% ইনভেন্টরির টাকা এখানে আছে। এটার একটা কাজ আছে, আমি কাজটা দেখা দিব, ঠিক আছে? অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল যে কী আছে? গুড আছে, ডাউটফুল আছে, ব্যাড আছে। গুড যা টাকা পাবো তা বসে যাবে। ডাউটফুলে 50% টাকা বসবে, 50% টাকা পরিশোধ হয় না। তাহলে কি পেলাম? এই যে এই গুড, ডাউটফুল, ব্যাড, মানে গুডে সব টাকা বসে যাবে, ডাউটফুলে 50% পরিশোধ হচ্ছে, 50% পরিশোধ নেই, এটার কাজ দেখা দিলাম। ব্যাটের একটা টাকাও পরিশোধ হবে না, এটার কাজ দেখা দিলাম। বিল রিসিভেবল 6,000 টাকা, এখানে বিল রিসিভেবল হচ্ছে 12,000 টাকা, 12 থেকে 6,000 টাকা ব্যাট, মানে 6,000 টাকা আমার পরিশোধ হবে না, ঠিক আছে? লোন ফ্রম ওয়াইফ, এই যে বলছিলাম মনে আছে এটা কি? থেকে লোন নিলে, ওয়াইফ থেকে লোন নিলে ওটা কি? আনসিকিউরড আসবে, ঠিক আছে? লস ফর গেমিং, এটা যাবে যে তোমার কাজে, এটা ডিফেন্স অ্যাকাউন্টে কাজে। তারপরে ও বিজনেস 6 বছরের ক্যাপিটাল, এটা এই কাজটা হবে যে আপনার এই ডিফেন্স অ্যাকাউন্টে, ওটা অঙ্ক করার সময় বুঝে দিব। উইথ ক্যাপিটাল টাকা 50,000, উইথড্র করছে 10,000 টাকা, ডিউরিং ইয়ার্স মেট 13,000 টাকা। জুয়েলারি কি একটা সম্পদ না? এটা সম্পদের এখানে কাজ হবে। তারপর এই কাজগুলা এগুলা আমি একটা অঙ্কর মাধ্যমে বুঝে দিচ্ছি। তাহলে এই অঙ্ক করতে হলে আমাদের প্রথম করণীয় কি? করণীয় হচ্ছে যে আমাদের ইয়েগুলো করতে হবে, এই যে ওয়ার্কিংগুলো করতে হবে। তাহলে ওয়ার্কিংগুলো আমরা যদি করি, ওয়ার্কিংগুলো করতে হলে আমরা এখানে কি ফুললি পাইলাম, কিন্তু ফাটলি পাইলাম না। কিন্তু যে টাকা রাখছে ওই টাকা, মানে ওই টাকায় ধার দিছে, বা ওই টাকাতে মানে কম টাকা সিকিউরিটি রাখছে, বেশি টাকা ধার দিছে, ওরকম কিছু পাই না। তাহলে আমরা পার্টলি পাই নাই। আমরা পাইছি কি? আমরা পাইছি ফুললি, আমরা পাইছি প্রিফারেন্সিয়াল, আমরা পাইছি যে আনসিকিউরড। আমরা তাহলে ওগুলা ওয়ার্কিংয়ে করিনি। ওয়ার্কিং নাম্বার 1 আমরা কি বাইর করবো? ফুললি সিকিউরড ক্রেডিটর্স। এই তো এটা একটা গত করতে হবে, গতটা হবে যে গতটা
এটা হচ্ছে যে বিবরণ দিলাম, বিবরণ পার্টিকুলার লিখলাম, পার্টিকুলার। ঠিক আছে, টাকার ঘর দুইটা, একটার নাম হলো যে আমরা কত টাকা লোন নিব, ওইটা কত টাকা লোন নিচ্ছি বা আমাদের কত টাকা লোন নিচ্ছে ওইটা, তাহলে অ্যামাউন্ট অফ লোন। আর একটা হচ্ছে যে আমরা এই লোন তো এত টাকা নিব, আমরা সিকিউরিটি কত রাখতেছি, সিকিউরিটি, তাহলে আমরা লিখবো যে ডাইরেক্ট আমরা প্রশ্ন থেকে লিখি, এটা বই থেকে যদি আমরা লিখতে যাই আমরা কখনো মনে থাকবে না, লাস্ট আবার আসি। আমি লিখলাম ডাইরেক্ট সিকিউরিটি, লিখলাম শুধু সিকিউরিটি, মানে সিকিউরিটি যা ওগুলো লিখলাম। ঠিক আছে, তাহলে আমি পাইছি কি, আমি ব্যাংক লোন নিচ্ছি যে কত টাকা, 27,500 টাকা। তাহলে 27,000 আমি ব্যাংক লোনটা লিখলাম, ব্যাংক লোন 27,500। আমি সিকিউর কত রাখছি, 50,000, তাহলে 50,000টা লিখলাম। এখানে আবার কথা আছে, এখানে কথা কি আছে, এই যে 50,000 আছে না, এখানে কি বলছি, ইনভেন্টরি টাকা ভিতরে আছে। ঠিক আছে না, আমার এখানে বলছে ইনভেন্টরি 60%, এখানে ঠিক আছে 60% হইলে আমি 50,000-এর 60% করবো, 50,000 ইন্টু 60%, কত আছে 30,000 না, তাহলে আমি এখানে 50,000 বসাইতে পারিনি, এটা কী হবে 30,000। যদি এই 30,000 যদি 27,000-এর নিচে চলে আসতো, যদি 26,000 পর 25,000 চলে আসতো 60%-এর পরে, এটার নাম হয়ে যেত কি পার্টলি, তখন ফুললি করতে পারতাম না, পার্টলি করতে হতো। ঠিক আছে, আমি ফুললি করলাম, এটা কত 3,700, 27,500, এটা হচ্ছে 30,000, তার মানে সিকিউরিটি আছে 30,000, লোন পাইছে 27,500। এখন একটা মনে রাখার বিষয় আছে, পার্টলি এবং ফুললি সিকিউরিটির ক্ষেত্রে, পার্টলি এবং ফুললি সিকিউরিটির ক্ষেত্রে সবসময় রিসিভার ফি বাদ যাবে কোন টাকা থেকে, সিকিউরিটির টাকা যত টাকা আছে তত টাকা, রিসিভার ফি সবসময় 4%, ফুললি আর পার্টলির ক্ষেত্রে। আরেকটা ক্ষেত্রে 10%, ওটা আমি অঙ্ক আস্তে আস্তে বুঝে দিব। তাহলে ফুললি আর পার্টলির ক্ষেত্রে কত পার্সেন্ট, 4%, 4% কত, 30,000-এর 4%, 30,000-এর মাইনাস 4%, না 30,000-এর 4%, 30,000-এর 4% কত, 30,000 ইন্টু 4%, তাহলে 1200 যাবে কোথায়, সিকিউরিটি ফি। এখানে এটা কি, এবার এই প্রশ্ন আসতে পারে যে এটা কি, রিসিভার ফি এটা কি, এই যে আমি ব্যাংকের কাজ করলাম, আমার যে কাজ একজন করলো, উকিলে করুক বা যেই করুক, আমি ওরা একটা রিসিভার ফি দিতে হবে 4%, আমার সিকিউরিটি টাকা যা আছে তার থেকে 4%। তো আমি সিকিউরিটি টাকা যদি আমি ব্যাংকে আমার 7,500 লোন টাকা দিল, ব্যাংকের আমি জামানত দিলাম যে কত 30,000 টাকা, বা 30,000 টাকার আমি একটা সম্পত্তি দিলাম, আমি ওই সম্পত্তি টাকাটাকে পরিশোধ করবো না 1200 টাকা, আমি ব্যাংকে তো আর এই টাকাটা পরিশোধ করবো না, লোন যে টাকা দিয়েছি ওটা থেকে তো আর কাটবে না, আমার কাটবে কোন থেকে, আমার যেগুলো সিকিউরিটি আছে ওগুলো থেকে। তাহলে 1200 টাকা যদি ইয়া থেকে বাদ দিই, 30,000 থেকে বাদ দিই, তাহলে আসতেছে আমার 28,800 টাকা। ঠিক আছে, এটা এখানে তো এই অঙ্কে ফুললি যখন আর কিছু নাই, এটা ক্লোজ করে দিব। যদি ফুললি থাকতো, ব্যাংক লোনের যদি আর দুই একটা ইয়ে থাকতো, আমরা ওগুলো যোগ করে ওই যোগ অ্যামাউন্ট থেকে রিসিভার ফিটা বাদ দিতাম, আর একটা অঙ্ক করলে ওইটাতে 2-3টা প্রোগ্রাম পাওয়া যাবে, আমি ওইভাবে একটা অঙ্ক করে দেবো। এখানে ফুললি পাইছে, ফুললি করলাম, আমরা যদি পার্টলি একটা পাইতাম বা যে কম টাকা দিয়ে সিকিউরিটি নিচ্ছে ওটা করতাম। এখন কম টাকা দিয়ে যখন সিকিউরিটি নেয় তাহলে আমরা ওটা করে লাগতেছে না। প্রিফারেন্সিয়ালের ক্ষেত্রে অঙ্কের মধ্যে ডাইরেক্ট অ্যামাউন্টটা সোজা করে বোঝানো যায়, আমি বুঝাই দিব। তো ওই ক্ষেত্রে ওই সম্মানে ওইটারও ওয়ার্কিং করা লাগে না। আরেকটা করা লাগে যে ওয়ার্কিং নাম্বার 2 এই অঙ্কের জন্য আনসিকিউরিটি ওটা করলাম। এই যে আনসিকিউর দেখা দিয়েছিলাম মনে আছে, আনসিকিউর আমি যখন একজন টিচার না, আমার যদি কোনো কিছু যদি বুঝতে ইয়ে লাগে, আমি শেষ মুহূর্তে কয়েকটা ফ্রেন্ডকে দেখা দেওয়ার জন্য এভাবে এটা শুরু করলাম। আমি যখন টিচার না, আমি কয়েকটা যদি বোঝানো যায় বা কোনো যদি প্রশ্ন থাকে আমরা বললে আমি একটু ভাবে চিন্তে বলে দেবো। এটা আমি কখনো প্রাইভেট হই না, আমি বই দেখে কোনোভাবেই মানে প্রস্তুতিটা নিয়ে দিচ্ছি, জাস্ট যারা প্রাইভেট পড়তে পারেনি বা প্রাইভেট পড়া যাচ্ছে না ওদের জন্য। তাহলে আনসিকিউর ক্রেডিটসের টাকাতে গড় 2টা দিলে হয়ে যাচ্ছে, 2টা না, এটা তো 3টা লাগবে, তিনটা দিলে হয়, আবার দুইটা দিয়ে করে দিলাম। একদম যতভাবে আমি সহজভাবে একটা মানে অঙ্ক তাড়াতাড়ি করে রাখা যাবে, মানে পরীক্ষা করে দেওয়া যাবে, ওইভাবে আমি করে দিচ্ছি। এটা পার্টিকুলার দিলাম,
এটা পার্টিকুলার, এটা টাকা। তাহলে আনসিকিউরড কি বলছিলাম আমি বলছিলাম যে আনসিকিউরড কি বলছিলাম, ক্রেডিট ফর গুডস মানে একটা দোকান থেকে কিছু বাকিতে পণ্য কিনলাম আর কি। তাহলে আর কিছু নেই, স্যালারি ট্যাক্স এগুলো হচ্ছে যা প্রিফারেন্সিয়াল ডাইরেক্ট প্রশ্নে ওই অঙ্ক যখন করবো ওখানে করে ফেলা যায়। তাহলে আমি ওখানে আর দেখালাম না। ব্যাংক লোন এটা হয়ে গেছে, ফার্নিচার এটা নাই। তাহলে ফার্নিচার সম্পত্তি, এগুলা সম্পত্তির কাজ হলে এখানে লোন ফ্রম ওয়াইফ একটা আছে। তাহলে আমি প্রথমে ক্রেডিটর আমি লিখলাম প্রথমে ক্রেডিটর্স ফর গুডস, ঠিক আছে। গুডস কত টাকা? 60,000 টাকা। 60,000 টাকা আমি লিখলাম। তাহলে আমি আরেকটা লোন নিলাম, লোন ফর ওয়াইফ থেকে কত টাকা নিলাম? ওর থেকে নিলাম যে আমি 20,000 টাকা। আমি 20,000 টাকাটা লিখলাম। তাহলে এটা হচ্ছে 80,000 টাকা। এবার এটার কাজ আমি দেখা দেবো। এটাতে কোনো রিসিভার ফি দেওয়া লাগে না। কেন দেওয়া লাগে না? এটাতে আমি তো কোনো জামানত রাখতেছি না, কিছু রাখতেছি না, ওই কারণে আমার কোনো রিসিভার ফি দেওয়া লাগে না। গড়টা করে দিচ্ছি। গড়টা কীভাবে করতে? আমি গড়টা টানার পরে আমি বুঝে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি এসছি অঙ্কতে এসছি। অঙ্কতে উপরের টপিকগুলো তো এটা তো আর শিকার বিষয় না, ওইটা তো জানা বিষয়। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আর এখানে ডেট, ঠিক আছে। এখানে ডেটটা লিখে দিলাম। আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে এই যে দুটো পদ দিলাম, একটার নাম হবে দায় প্রথম আসবে, লাইবিলিটি। এখানে করার একটা হবে, এখানে বলেছে গড়টা আরেকটা করে দিই। অঙ্ক করার বড় বিষয় থেকে হচ্ছে যে গড়টা মনে রাখা। আমি কি করতেছি, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। তাহলে আমি এখানে ডেট দিলাম। তাহলে এখানে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, পাঁচটা ঘর, ছয়টা ঘর। এই তিনটা ঘর দায়ের, এই তিনটা ঘর হচ্ছে যে এই সম্পত্তির। এটার ক্ষেত্রে দায় এ পাশে। তাহলে এটা বিবরণের গড়তে নাম দিলাম যে লাইবিলিটি, ঠিক আছে। এটার নাম টাকা দিলাম। এটার নাম দিলাম অ্যাসেটস। যে ফাটলি এগুলো একটা, যে আমি একজন থেকে লোন নিচ্ছি, আমি ওয়াইফ থেকে লোন নিই, আর ব্যাংক থেকে লোন নিই, আমি বন্ধু থেকে লোন নিই, বা আমি থেকে এটা কি বলে যে আমার কারেন্টের বিল দেওয়া লাগে, এটা আমার একটা দায় না? এটা আমি দায় পরিশোধ করতে হবে। তো আমার যদি একটা মানে মাসের 20 তারিখে একটা কারেন্টের বিলের কাগজ এসছে ঘরে, বলছে যে এটা করার জন্য, এটা 25 তারিখের মধ্যে পরিশোধ করার জন্য, এটা মানে আমার দায়, এটা তো আমার পরিশোধ করতে হবে। তার মানে এটা একটা দায়। আমি ব্যাংক থেকে লোন নিলাম, আমি 50,000 টাকা জামানত রাখি, 50,000 টাকা সম্পত্তি একটা জামানত রাখি, আমি লোন নিলাম 20,000 টাকা। তাহলে এটা তো আমার দায়, এটা আমার 20,000 টাকাটা পরিশোধ করে 50,000 টাকা জামানতটা ফেরত আনতে হবে। তাহলে আমি সময় বেশি লাগতেছে, আমি একটু ভাঙি বুঝে দিচ্ছি আর কি। এখন লায়াবিলিটিস, টাকা, অ্যাসেটস, এই তিনটা রাখলাম। এই টাকাটার নাম আরেকটা আছে, এটা টাকাটার নাম যদি বেশি মনে রাখতে যাই, তাহলে মনে বুঝে দিতে যায় বা বেশি গড় বুঝে দিতে যায়, লাস্ট মুহূর্তে এটা জীবন মনে থাকবে। এই লায়াবিলিটিসটা এখানে লায়াবিলিটি লিখি গ্রোস মানে হচ্ছে যে আমি কত টাকা পরিশোধ করলে কত টাকা পাবো। তাই গেল লাইবিলিটি। গ্রোস লাইবিলিটি কোনগুলো? যেগুলো টাকা দিবে, লোন দিবে ওগুলা। তাইলে গ্রোস লাইবিলিটি কি? টাকা যেগুলো লোন পাবো ওগুলা। লাইবিলিটি ডাইরেক্ট বুক ভ্যালু নামাঙ্ক দিয়ে টাকা, অ্যাসেটস, সরি এখানে আমার ফ্রেন্ড থাকবে ওই জন্য এটাতে অ্যাসেটসে টাকা কীভাবে বসবে, এই দুইটা করে টাকা কীভাবে বসবে। টাকা একদম প্রশ্ন কপি করে দেবো। প্রশ্ন কপি করে দিলে মাথায় থাকবে। এই যে টাকাটা আছে না, এই যে প্রশ্নের মধ্যে টাকাটা আছে না, এটা কি মানে প্রশ্নতে থাকবে। তাহলে এটার নাম বুক ভ্যালু, ঠিক আছে। বুক ভ্যালু গেল। তারপর এই যে এখানে লেখা আছে না, এই যে এক্সপেক্টেড টাকা লেখা আছে না, এই এক্সপেক্টেড টাকাটা লিখে দিব ডাইরেক্ট। এটা বইয়ের সাথে মিলে যদি যাই, তাহলে আমরা কখনো মুখস্থ রাখতে পারবো না, এটা প্রথম থেকে করতে হয়। তাহলে টাকা, এক্সপেক্টেড টাকা লিখে দিলাম। তাহলে এবার অঙ্কটা খুব স্পিডে করে দিচ্ছি।
এমনি একটা ভিডিও প্রায় অনেকক্ষণ যে বোরিং লাগবে, আমি বুঝে দিচ্ছি তাড়াতাড়ি। তাহলে প্রথমে 4টা ধাপ বলছি না স্টেটমেন্টের, প্রথমে কি ফুললি সিকিউরড ক্রেডিটর্সের টাকাটা, তাহলে ফুললি সিকিউরড ক্রেডিটর্সের টাকা কত ছিল আমার ফুললি সিকিউরড টাকা ছিল যে 27,500। তাহলে আমি 27,500 এটা আমি 27,500 টাকা পাবো, এটা এখানে লিখলাম, ঠিক আছে। তাহলে আমি জামানত কত রাখবো, জামানত মানে হচ্ছে যে ওইটার নাম কি, ভ্যালু সিকিউরিটি, তো মানে কত টাকা সিকিউরিটি রাখবো, এটা মাইনাস যাবে, মাইনাস কত 30,000। তাহলে কত হয়েছে, তাহলে হয়েছে 1,300, ঠিক আছে। এটারে সাপ্লাইস এস পার ঘন্টা নাম দিতে হয়, সাপ্লাইস এস পার ঘন্টা যদি মনে থাকে, সাপ্লাইসটা মনে রাখি, 1300 টাকা, সেম টাকা, এই টাকার সাথে বিয়োগ করে এখানে একটা দাগ দিব, শেষ, এটার কাজ শেষ। তাহলে এটা গেল, এটা যাওয়ার পরে ছিল যে দ্বিতীয় কী পাইছিলাম, প্রিপেন্সিয়াল যেটা তুলি নেই, প্রিপেন্সিয়াল যেটা অবশ্যই দিতে হবে, তাহলে ওটা দ্বিতীয় নাম্বার, এটা 1 নাম্বার দিলাম। তাহলে প্রিপেন্সিয়াল এটা বানানগুলো ঠিক করে লিখতে হবে, আমার তো ওই টাইম নাই যে করে দিলাম। প্রিপেন্সিয়াল প্রশ্নে আসি, এখানে একটা পাইছি স্যালারি ডিউ কত 1200 টাকা, স্যালারি দিও 1200, ঠিক আছে। তারপর ট্যাক্স কত 2,400, ট্যাক্স 2,400, তাহলে 2,400 টাকা এটারে করতে হবে। তাহলে এটা আর গভর্নমেন্ট কোনো ইস্যু নাই, গভর্নমেন্ট কোনো বিল নেই, কোনো গভর্নমেন্টে টাকা দিতে হবে এরকম কিছু নাই, তাহলে এটা যোগ করে দিলাম 3600 টাকা, সরি এখানে দেখায় নেই, 3600 টাকা। এটার নাম 3600 টাকা, এটার নাম একটা নাম কি সাপ্লাইস না, তাহলে এটার নামও তো একটা হওয়ার কথা, অ্যাজ পার ঘন্টায়, এটা মনে থাকলে তো লেখা যায়, এটা নাহলে এটার নাম ডেডিকেটেড পার ঘন্টা, বা ডেডিকেটেড যদি মনে থাকে পার ঘন্টা, 3600 বিয়োগ করে দিলাম, শেষ। কিন্তু যে আনসিকিউর লোন এ পাশে টাকা আসে, এটা মনে রাখতে হবে, আনসিকিউর লোনের পুরোটা টাকা এ পাশে আসে। তাহলে আনসিকিউর লোন একবার যোগ করছিলাম না, আনসিকিউর লোন কত আসছে 80,000 টাকা। তাহলে এখানে 3 নাম্বার একটা দিয়ে আনসিকিউর লোন না, আনসিকিউর ক্রেডিটর্স কত 80,000 এখানে বসে দিলাম। আনসিকিউর 80,000 টাকার মধ্যে 80,000 টাকা পাইছি। তাহলে এটা কত ছিল, এটা হচ্ছে যে 3,600, মানে এই 3,600 তো পাইছি, তাহলে 3,600 এখানে এটা বসলো, এটা যোগ করে দিলাম, এটা যোগ করলে কত আসে 27,500, 3600, 80,000, তাহলে 27,500, 3600, 80,000, তাহলে আসা যায় 1,21,100, 1,21,100, এটা জেড টান দিলাম, এটা 80,000 টাকা একটা জেড টানে দিলাম। এই পাশে যদি এসএস মানে কি সম্পত্তি, তাহলে সম্পত্তির কাজগুলো হবে ক্রেডিট সম্পত্তি না, স্যালারি সম্পত্তি না, ট্যাক্স সম্পত্তি না, ব্যাংক লোন সম্পত্তি না। ব্যাংক লোনে এখানে আসে ইনভেন্টরির কাজটা আসছে, আমি সিরিয়ালে যদি কাজগুলো করি, আমি ইনভেন্টরিটা খুঁজবো, ইনভেন্টরি তো সম্পত্তি আমরা জানি, ইনভেন্টরি 60% বুক ভ্যালু, তাহলে 60%, 50,000 টাকা তো নিয়ে গেছে আপনার তোমার ব্যাংক ভ্যালুর জন্য,
ব্যাংক বেলের জন্য 50,000 যদি নিয়ে যায় 60,000 থেকে, তাহলে আর কত আছে? 10,000 টাকা না আছে? তাহলে 10,000 টাকা আবার পুরো পাবো না, পাবো যে 60% ইয়া। তাহলে আমি লিখবো যে প্রথমে ইনভেন্টরির 60% পাবো। তাহলে আমি এখানে 60,000 থেকে 50,000 টাকা যদি ইয়াতে নিয়ে যাই, আমার একটা মানে লোন দেওয়ার জন্য নিয়ে যায়, তাহলে এখানে আমার আছে 10,000 টাকা। 10,000 টাকা যদি 60% পাই, আমি পাবো কত? 6,000 টাকা। 10,000 টাকার যদি 10% দিয়ে গুণ দেয় 6,000 টাকা, তাহলে পাই নাই কত? আমি যদি 10,000 টাকার 60% পাই 6,000 টাকা, আমি পাই না কত? 10,000 টাকা। আর 4,000 টাকা পাই না, 4,000 টাকাটা এই পাশে বসে দিলাম, গেল গা। তারপর আসলো কি? ফার্নিচারে আমি 4,000 টাকা। ফার্নিচার হচ্ছে আমার 8,000 টাকা। বুকে যেটা আছে এটা 8,000 টাকা। আমি পাবো না কত? এক্সপেক্টেড যেটা লিখছি, এক্সপেক্টেড টাকা কত? আমি পাবো না 4,000 টাকা। আমি 4,000 টাকা লিখে দিলাম। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলসে আছে যে এগুলা, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল আছে কি? গুডে কত? গুড হচ্ছে যে 16,000 টাকা। গুড মানে আমি যত টাকা দিছি, গুড মানে ভালো, আমি যত টাকা দিছি তত টাকা হয়ে যাবো। তাহলে 16,000 টাকা হয়ে গেলাম। তাহলে আমি ডাউটফুলে আমি আসছি ডাউটফুলে কত? 50% পাবো না। তাহলে 10,000 টাকার আমি 50% যদি না পাই, 50% 10,000 যদি 50% যদি করে, এটা আমরা করতে একটা বুঝতে গেছি। 50% যদি 5,000 টাকা হবে, তাহলে আমি দেখি ডাউটফুল 10,000 টাকার 50% কত? 10,000 ইন্টু 50%, আমি তাহলে 5,000 পাবো। 5,000 পাবো না। ব্যাট মানে একটা টাকাও পাবো না। ব্যাট হলে কত? ব্যাট হচ্ছে যে এই সরি, আমাদের এখানে গুড ছিল যে 8,000 টাকা, তাহলে এটা 8,000 টাকা। আর ডাউটফুল ছিল 16,000 টাকা। 16,000 টাকা যদি 50% হয়, তাহলে হবে 8,000। তাহলে পাবো না কত? 8,000। বুক ভ্যালু, সরি, এটা বারবার এখানে সবগুলো বুক ভ্যালু আসবে। তাহলে বুক ভ্যালু কত? 16,000। ডাউটফুলে বুক ভ্যালু 16,000 টাকা, পাবো না কত? 8,000 টাকা। এটা লিখলাম, ঠিক আছে। তাহলে আমি ব্যাট কত? ব্যাট হচ্ছে যে 10,000 টাকা। 10,000 টাকা ব্যাট বুক ভ্যালুতে 10,000 টাকা বসে গেল। তাহলে এখানে পাবো না, এটাই গেল। এবার এখানে দেখতে হবে এখানে আর কোনো সম্পত্তি আছে কিনা। গুড ব্যাড বিল রিসিভেবল কত? বিল রিসিভেবল হচ্ছে যে এখানে 12,000 টাকা। বুক ভ্যালু 12,000 টাকা। ব্যাট কত? 6,000 টাকা। গেল। আর কিছু আছে কিনা দেখবো। এখানে জুয়েলারি আছে। জুয়েলারি কত? 8,000 টাকা। জুয়েলারিটা সম্পদ, তাহলে এটা 8,000 টাকা। 8,000, তাহলে এটা একটা যোগ এন্ট্রি, এটা যোগ করলে এটা হয়ে যায় কত? 72,000 টাকা। আর এটা হয়ে যায় 40,000 টাকা, ঠিক আছে। এখন আরেকটা কথা বলছিলাম কিছুক্ষণ আগে, একটাতে রিসিভার ফি আর একটাতে আসবে। যত সম্পত্তি হবে সবগুলোতে রিসিভার ফি দিতে হবে, রিসিভার ফি বাদ দিতে হবে। রিসিভার ফি হবে যে 10%। 10% কত? এই বুক ভ্যালুর উপরে 10%। 72,000-এর না, সরি, রিসিভার ফি হবে যে এটার 10%। 40,000-এর 10%, তাহলে 40,000 ইন্টু 10%। 10% হবে যে 4,000 টাকা এখান থেকে বাদ যাবে। তাহলে হচ্ছে কত? 36,000 টাকা। এই কাজের পরে এবার এই এন্ট্রিগুলো কাজ আসবে। সাপ্লাইস, এই যে সাপ্লাইস টাকাটা, এই টাকাটা, এই যে সাপ্লাইসের টাকাটা এখানে আসে যোগ হবে। সাপ্লাইস কত? 1,300। তারপর এই ডেডিকেটেড যেটা ছিল এটা সবসময় বাদ হবে, মাইনাস ডেডিকেটেড মাইনাস 3,600।
2300 মাইনাস 3600, 3600 মাইনাস দিলে 33,700। তাহলে এখানে 80,000 টাকার রিজার্ভ টানে দিলাম। 80,000 টাকা মিলতে যতটুকু বাকি আছে এই টাকাটা বাকি নেই, এটার নাম দিয়ে ডিফিসিয়েন্সি দিয়ে দেবো। ডিফিসিয়েন্সি, এটার নাম ডিফিসিয়েন্সি। শেষ, এখানে এই অঙ্ক শেষ। এই 80,000 টাকা 80,000 টাকা মিলে এই অঙ্কটা শেষ। এখানে এই লাস্টের দিকে যদি কিছু প্রশ্ন থাকে প্রশ্নগুলি আমি বুঝে দেবো।